নমস্কার সয়লদা। নমস্কার, নমস্কার। বলুন। ভালো আছেন? আছি, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। যাক, খুব ভালো। আপনার তো আমাদের চ্যানেলের দর্শকদের জন্য আপনার পরিচয়টা আরো একবার দেবেন। আমি আশা করছি অনেকেই চেনে, তবু একবার পরিচয়টা দিলে কি হয়, যারা নতুন রয়েছে তাদের জন্য সুবিধা হয়। আমার নাম হচ্ছে সয়েল দাস। হুম। আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি। আমার গতি হচ্ছে ধূপগুড়ি সুপার মার্কেট। দাস পটেটো কোম্পানি। সুপার মার্কেটের ভিতরে ঢুকে আপনার গেট আছে, গেটের থেকে 20 কদম এসে বাঁয়ে। আর আমার নামটা খুবই পরিচিতি নাম এবং সকলে জানে। আর আপনার মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার হচ্ছে হুম। 9064944025। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনার এলাকায় আজকের আলুর খবর কি, অর্থাৎ কোন আলুর কি দাম রয়েছে যদি আমাদের একটু জানান দর্শকদেরকে, মানে ডাম্পের আলুর বা কোল্ড স্টোরেজের কি অবস্থা না অবস্থা, সমস্ত কোল্ড স্টোরেজটা বন্ধ হলো কিনা, বা কবে কি খুলবে এরকম কোনো খবর, এই বিষয়টা একটু জানান। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে ডাম্পিং আলু আছে, হুম। ডাম্পিং আলুর মধ্যে জ্যোতি আছে আর লাল আছে। পোকরাজ আলুটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর আচ্ছা। জ্যোতি আলু, ডাম্পিং আলু আজকের দিনে আপনার স্ট্যান্ডার্ড দানা 4 টাকা 50 পয়সা থেকে 4 টাকা 70 পয়সার মধ্যে বিক্রি হচ্ছে। এখান আর থেকে চাষি ভাই কত টাকা হাতে পাচ্ছে মোটামুটি? চাষি ভাই মোটামুটি ধরুন 37, 38, 40 এরকম মোটামুটি 40,000-এর লগভগ 10-20 পয়সা কম বেশি হাতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা মোটামুটি 190 থেকে 200 টাকা প্রতি 50 কেজি একটা অ্যাপ্রক্স এরকম হাতে আসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা হাতে আসছে। আর লাল আলুটা আপনার বিলটি হচ্ছে ধরে নিন আপনি 5 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 20 পয়সার মধ্যে, কারণ আলুর প্রাইজের ব্যাপার থাকে তো। হুম বড় হুম সাইজের আলুটা আসামে দাম একটু 20-30 পয়সা বেশি হয়ে যায়। একটু মিডিয়াম সাইজটা আর একটু 10-20 পয়সা কমে যায়। হুম এটা হচ্ছে বাইরে আলুর দাম। হুম। স্টোর আমাদের এখানে খোলেনি এখনো, কারণ স্টোর বন্ধ হয়েছিল গত গত মাসে মোটামুটি 8-10 তারিখের দিকে। আমাদের এদিকে স্টোর বন্ধ হয়েছে ধীরে ধীরে, 10-12 তারিখের মধ্যে কমপ্লিট হচ্ছে বন্ধ হওয়া। হুম। মোটামুটি এই মাসে আজকে 1 তারিখ পড়ছে, মে মাসে। এই মাসের শেষের দিকে স্টোর খুলে যাবে। তো স্টোরে বন্ড এখনো পর্যন্ত কিনা বেচা হচ্ছে না। মোটামুটি অ্যাপ্রক্স শুনতেছি 50 থেকে 55 হাজারের মধ্যে দুই একজন কিনা বেচা করছে। আচ্ছা আচ্ছা। বন্ড, বন্ড। ঠিক ঠিক ঠিক। তো আমাদের এখানে নিশ্চয় শুনেছেন যে দক্ষিণবঙ্গের এদিকে অনেক কোল্ড স্টোরেজ এখন খুলে দিয়েছে, তা এখানে মোটামুটি আপনার আজকের দিনে দামটা একটু বাড়তি রয়েছে, বাজার ভালো রয়েছে। তো আপনাদের ওখানে কি আসামে লোডিং হচ্ছে এখন আসামের জন্য? হ্যাঁ, আসামের জন্য বাইরের যে আলুটা আছে সামথিং পরিমাণে আছে, ধরুন 5% আলু আছে, হুম 4-5% আলু আছে, 1-2% কম বেশি। হুম। এই আলুগুলোকে ঢালাই বাছাই করে চুনাই বাছাই করে আপনার নতুন প্যাকেট লাগানোর পরে আসামে যাচ্ছে ভালো কোয়ালিটির আলুটা। তো পরবর্তীকালে তো আরো আলু যাবে তো না নিশ্চয়ই? 100 বার যাবে, 100 বার যাবে। আসাম এত বড় স্টেট, আসাম নেই তো শুধু। আসাম আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, আপনার এইদিকে অরুণাচল প্রদেশ আছে। এগুলো এইসব সাইডে তো সারা বছর যাবে, সারা বছর যাবে। আর তার মধ্যে এই বছর আমাদের উত্তরবঙ্গে অলরেডি বৃষ্টি হয়েছে, আপনার জানেন, লোডিং এর সময়। ব্যাপক আসামও বৃষ্টি। কিন্তু বৃষ্টি হয়েছে। আসামও মন্দি ওই সাইডে প্রচুর পরিমাণে 20-25% আলু শেষ হয়ে গেছে। হুম 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 হুম। বিশেষ করে ওরা তো পোখরাজ আলু বেশি করে। তো ঠিক। সেক্ষেত্রে শেষ হয়ে গেছে। তো অটোমেটিক ওইখানকার যে স্টোর গুলো আছে না, কোল্ড স্টোর গুলো, হুম। ওই কোল্ড স্টোর গুলো মোটামুটি গতবারের তুলনায় 20% আলু কম আছে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আলুটা যাওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, যাও 100 বার যাবে। আর যে রেঞ্জের মধ্যে আছে তাতে করে 100 বার যাবে। না তো গেলে ওরা খাবে কি? হুম খাওয়ার জন্য হুম দরকার আছে। আর দরকার ওদের কষ্টের দিক থেকে যদি বাঁচানো যায়, হুম। মানে ট্রাক লোডিং এর ক্ষেত্রে, তো আমাদের উত্তরবঙ্গের থেকেই ওদেরকে নিলে সুবিধা হবে, কারণ আমাদের উত্তরবঙ্গের থেকে কাছে হয় না, ইউপি থেকে আলুটা আসতে অনেকটা, মানে দূর, ভাড়াটা অনেকটা বেশি দূর। লাগবে। ভাড়াটা বেশি লাগে, 5 টাকা 5.5 টাকা 6 টাকা 4.5 টাকা ভাড়া পড়ে যায়। তো একটা ইউপি তো ছোট না, বিশাল বড় জায়গা। যদি একদম শেষ মাথার থেকে হুম আনে 6 টাকা ভাড়া পড়বে। হুম। আবার কাছে একদম বর্ডার ঘেঁষায় ঘেঁষায় যদি আনে তাহলে সেখান থেকে ভাড়াটা কম লাগবে। সেরকম আমাদের উত্তরবঙ্গের মধ্যে মালদার থেকে নিলে ভাড়াটা একটু বেশি পড়বে। আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এইসব সাইড থেকে নিলে ভাড়াটা একটু কম আসামের থেকে পড়বে। কম লাগবে। হুম হুম। তো আপনাদের ওখানে এই যে বৃষ্টি হচ্ছে, ব্যাপক পরিমাণে ধরুন বৃষ্টি হয়েছে, অনেকে আলু তোলেনি, অনেকে শুনলাম আলু মাঠেই পচেছে, অনেকের আবার এখন তো আবার দামও নেই। তো এই পরিস্থিতিতে আপনার ওখানে চাষিদের কি অবস্থা? আমার এখানে চাষিদের, তো আলু চাষিদের বিশেষ করে অবস্থা কিন্তু একদমই খারাপ। আমাদের এই রাজ্যে বিশেষ করে যে যেভাবে আলুর দাম এখন রয়েছে, যে নিম্নমুখী বাজার রয়েছে, আপনাদের উত্তরবঙ্গে চাষিদের কি খবর? আমাদের উত্তরবঙ্গের চাষিদের শুধু বললে হবে না, পুরা পশ্চিমবঙ্গের চাষিদের অবস্থা খুব খারাপ। দেখুন, 1 বিঘা জমিনে আলু চাষ করতে নর্মাল যদি একদম নিজেরও যদি জমি হয়, হুম। যদিও নিজের জমিটা নিচ লাগালেও না পয়সা পাওয়া যায়, তবুও অ্যাপ্রক্স আপনার 28 থেকে 35 হাজার টাকা খরচ আছে। একদম। একদম 1 বিঘা জমিনে। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মনে করেন কেউ 100 প্যাকেট হচ্ছে, কেউ 90 প্যাকেট হয়, কেউ 80 প্যাকেট হয়, কেউ 70 প্যাকেট হয়, কেউ 120 প্যাকেট হয়। হুম। সেটা কৃষকের কোয়ালিটির উপরে কিন্তু ভেরিয়েশন করে।
ঠিক ঠিক। এবার কিছু কিছু কৃষক ভালো প্রোটেকশন করে, সেক্ষেত্রে তো খুবই ভালো। ওদের মনে করুন 30,000, ওরা খরচাটাও সেই পরিমাণে করে, প্রাকৃতিক কোনো অসুবিধা না হলে ওরা খরচাটা সেরকম করে। কিন্তু সেই আলুটা যখন বিক্রি করতে যাচ্ছে, যদি গাড়িও 35,000 টাকা বিক্রি করে, আর এক ধরুন মোটামুটি অ্যাপ্রক্স গড়ে আড়াই বিঘা জমিনে যদি এক গাড়ি আলু হয়, কেউ 2 বিঘাতে হয়ে যাচ্ছে, কেউ 3 বিঘাতে হচ্ছে, কেউ আড়াই বিঘাতে হচ্ছে, আমি হুম, এভারেজ বললাম। হুম, আড়াই বিঘা জমিনে যদি এক গাড়ি জ্যোতি আলু হয়, সেটা যদি 35,000 টাকা কৃষক দাম পায়, মানে 3.5 টাকা কৃষক দাম পায়, হুম, এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লেবার দিয়ে উঠাতে হবে, সাইট করতে হবে, তার সাথে সাথে ধরুন এই যে টোটাল খরচা 28-30 হাজার, হুম, হুম, ইকুয়াল টু আপনার 75,000 টাকা আড়াই বিঘায় আপনার খরচ আছে। 30,000 করে যদি নর্মাল ধরি, 75,000 খরচ, হুম, হুম, পাচ্ছে কত? 35,000। হুম, এবার 35,000 যদি হয়, 75,000 খরচ হয়, 40,000 টাকা কিন্তু লস। বাপরে। এটা একদম একদম লস। তার মানে বিঘায় আপনার মোটামুটি ধরে নিন আড়াই বিঘায় যদি অ্যাপ্রক্স আড়াই বিঘায় যদি আপনার 40,000 টাকা লস হয়, তাহলে পার বিঘায় আপনার ধরে নিন 15,000 টাকা করে লস ধরা যাচ্ছে। একদম পুরো ওই ওই এবার টাকাটা পুরোটা লস। 1 বিঘা জমিনে যদি একটা কৃষকের 15,000 টাকা লস হয়, হুম, কৃষকের কিন্তু আহামরি কোনো অন্য সাইড কিছু নেই। না। কৃষক কি করে? এই চাষের উপরে নিজের 2, 4, 10 বিঘা জমি আছে, হুম, সেটা দিয়ে চাষবাস করে, তার থেকে বাচ্চা ছেলে পেলে পড়াশোনা খরচ মেনটেন্স করে, ওদের টিউশন মেনটেন্স করে, প্লাস নিজের পরিবার চালায়, প্লাস ওর সাথে সাথে জীবনে তো দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম তো বেড়ে যাচ্ছে। ওই হুম, যে লসটা হচ্ছে না, ওই হুম, লসের কারণে ওর তো পরিবার চালাতে অসুবিধা হচ্ছে না। হুম, হুম, একদম। তো তার ফলে কি হচ্ছে? অসুবিধার কারণে ওদের অলরেডি কোমর ভেঙে গেছে। কৃষকের দুর্দশার শেষ নাই, 1 নাম্বার। হুম, 2 নাম্বার পয়েন্টে কৃষকের ক্ষেত্রে আপনার শুধু এই বছরটা তো না, গত বছরও স্টোরে আলু রেখে কৃষক, কিছু কিছু কৃষক কিনা দামে বিক্রি করছে 90-95 হাজার টাকা, যখন উত্তরবঙ্গে দাম হচ্ছে 85,000, কিছু হুম, কিছু কৃষক ভালো দামে বিক্রি করছে, চালানটা উঠে দিচ্ছে, 2-4 হাজার টাকা লস হচ্ছে, 5,000 কোনো ব্যাপার নাই। কিন্তু সবাই তো পারেনি না, ম্যাক্সিমাম তো লসই হচ্ছে। হুম, প্লাস হুম, জমিতেও লস হয়েছে, তার আগের বছরও লস হয়েছে, তো অটোমেটিক এত বছর ধরে যদি লস হয়, তো কৃষকের পরিস্থিতি কি হতে পারে? এটা আমার মতো কোনো কিছু নেই। গিয়ে হুম, দেখুন কিছু কিছু কৃষকের না এরকম পরিস্থিতি, মানে দিনে খেয়ে দিয়ে যে বাঁচবে সেই সামর্থ্যটুকু হচ্ছে না। ঠিক ঠিক ঠিক। তো এই বছর যে আলুর এরকম নিম্নমুখী দাম বা এরকম যে অবস্থা, এর জন্য আপনার কি মনে হয় কে দায়ী? এর জন্য কি সরকারের খারাপ যে রপ্তানির নীতি, রপ্তানির কোনো সময় বর্ডার বন্ধ, কোনো সময় খোলা, এই নীতি দায়ী, নাকি কৃষকদের অতিরিক্ত চাষের জন্য এমনটা হয়েছে, নাকি আপনার মনে হয় যে এবছর অতিরিক্ত ফলন হয়েছে? তো কি আমার জন্য? ব্যক্তিগত আমার ব্যক্তিগত ভাবে যদি আমি বলি, হুম, সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষক যেইটুকু চাষ করেছে হুম, একদম পারফেক্ট করেছিল, হুম, কিন্তু ফলনটা বেশি হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হলো। যা হুম, চাষ করেছিল কৃষক একদম পারফেক্ট জমি চাষ করেছিল, কিন্তু ফলনটা অন্যান্য বছরের তুলনায় বিঘায় 15, 20, 30 প্যাকেট করে যে বেশি হলো না, হুম। এই বেশি আলুটার কারণে মার্কেটে এভেলেবেল আলু হয়ে গেল। আর যে কোনো দিন মার্কেটে এভেলেবেল থাকলে ওটার ডিমান্ডটা কমে যায়। কিন্তু আমি দেখছি যে এবছর বা গত বছরও দেখলাম যে যারা মানে আলু ব্যবসায়ী, ফোড়ে ব্যবসায়ী হোক বা গদিপাটি হোক, এরা বাদ দিয়ে যে বাকিরা আলু কিনতো, যারা ধরুন কোনো চাকরিজীবী রয়েছেন, কোনো অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত, যারা অন্যান্য বছর আলু কিনে রাখে, তারা কিন্তু আলুর ধারে পাশে আসছে না বা আলুর উপরে তাদের আর ভরসা নেই। তো এটা কি কারণে হলো? সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা বছর একে বলে স্টোকার, সোনাবালা বলুন, হুম, মাছবালা বলুন, মাংসবালা বলুন, চাকরিজীবী বলুন, পুলিশ, পলিটিশিয়ান বলুন, হুম, রাজনীতিবিদরা বলুন, যারাই আলুটা রাখে এদেরকে আমরা এক কথায় বলি স্টোকার। হুম, এই স্টোকার গুলো অলরেডি প্রত্যেকটা বছর আলু রেখে লস খাচ্ছে। আজ থেকে 2 বছর আগে যে আলু রেখেছে ওর অলরেডি তখন লস হলো, গতবারও লস হলো। হুম, হুম, এবার লসের ফলে কি হয়? ইনভেস্ট যে করবে, ওর যে নিজস্ব টাকাটা, এটা তো কাঁচামাল, হুম, এই জন্য লসটা হলে লসটার পরিমাণও বেশি হয়। লসটা এরকম না যে আপনার 1 লাখ টাকা রাখছেন 1,000 লস হবে, 1 লাখ টাকা জিরো হয়ে যায়। ঠিক এটা ঠিক। এমনই একটা পরিমাণের লস। হুম, তো হুম, সেক্ষেত্রে কি হচ্ছে, ওদের নিজের যে আমার আমার কাছে যদি টাকা যা আছে, আমি যদি সেটা প্রত্যেক বছর লস পাই, অটোমেটিক আমার কিন্তু ফান্ড কমজোরি হয়ে যাবে। টাকা যখন থাকবে না, তখন আমি রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকবে না, ওই জিনিসটার প্রতি আমার আগ্রহ থাকবে না, আর ওটার প্রতি আমার রিস্ক নেওয়ার জন্য যে একটা হিম্মতটা আসবে না, কারণ লস খেতে 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 কিন্তু কোমর ভেঙে গেছে। যার কারণে ওরা দেখছে যে আমি এগুলোতে রেখে আমি কি করব? আমি আলু রেখে যদি আমি 1,80,000 টাকা আলু রাখলাম, সেই আলু 40,000 বিক্রি করতে হয়, তো 40,000 শেষ, কারণ ওই স্টকের টাকাটাও তো ইনকাম করছে কোনো না কোনো ভাবে। হুম, তারপর হুম, তো আলু রাখছে, চাই হুম, সোনার ব্যবসা করুক, চাই চাকরিজীবী হোক, চাই পলিটিশিয়ান হোক, চাই যে কোনো চাকরি করুক। তো তার ফলে কি হবে? ধীরে 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 অল্প অল্প করে প্রত্যেক বছর 10-15% করে স্টকার ধীরে ধীরে সরে গেছে, যে এই ব্যবসাতে কোনো রকম যাওয়া যাবে না, লসের ব্যবসা। হ্যাঁ, এর জন্য অন্যান্য। অনেকে সোনা কিনেছে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে জমির প্রতি ইয়ে নিচ্ছে যে না দরকার নাই, ল্যান্ড কিনবো, হুম, ছোট ল্যান্ড কিনে রেখে দেবো, ঝামেলা নাই, সোনা কিনবো ঝামেলা নাই, রূপা কিনবো ঝামেলা নাই, গভর্নমেন্ট বন্ড কিনবো ঝামেলা নেই, এইসব কিছু বেছে নিয়েছে, আলুর থেকে ধীরে 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 সরে গেছে।
অন্যান্য আমরা অনেক আগে দেখেছি যে আলুর 500 টাকা বস্তা হোক, 600 টাকা বস্তা হোক, তারা কিন্তু আলু কিনতো বা রাখতো। আর এবছরে 150 টাকা, 200 টাকা বস্তাতেও তারা কিন্তু আলুর মানে ধারে পাশে আসছে না বা রাখছে না আলু, এই না, কারণে। আলু রাখতেছে না হুম, এই কারণে টাকা নেই, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ঠিক ঠিক। তো আরেকটা আমি পলিটিক্যাল একটা প্রশ্ন করবো আপনাকে, যে কি মনে হয় এই যে বর্তমান কারেন্ট যে সরকার রয়েছে বা ছিল যেটা, তো এরা কি পাল্টালে আলুর শিল্পের জন্য ভালো হবে, নাকি যেমন চলছে তেমনই চলবে? দেখুন, আমার ব্যক্তিগতভাবে আমি তো রাজনীতি করি না। আচ্ছা আচ্ছা। আর আমি মনে করি কোনো ভালো ব্যবসায়ী রাজনীতিতে সহজে যায় না, হুম 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 ভালো ব্যবসায়ীরা। হুম আর আমি তো রাজনীতি করি না। যদি আমি সমাজের হেল্প করতে চাই, হুম আমার পাড়া প্রতিবেশী, হুম। রাস্তাঘাটে অনেক রকম ভাবে হেল্প করা যায়, তার জন্য রাজনীতি করতে হবে এটার কোনো মানে হয় না। ঠিক আমার ঠিক। মনের মধ্যে যদি মহত্তর পরিচয় থাকে, হুম তা আমি একটা লোক বিপদে পড়ছে, ওকে হেল্প করতেই পারি। হুম হুম ছোট 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 আমার সামর্থ্য অনুসারে ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প গুলো আমি সমাজে করতেই পারি। হুম আমার ব্যক্তিগত যেটা ধারণা, রাজনীতি করলেই যে আমি সমাজের হেল্প করতে পারবো, লোককে হেল্প করতে পারবো, এরকম আমার মধ্যে নেই। এটা এই চিন্তা ধারণাটা আমি মনে করি ভুল। এবার রাজনীতির ক্ষেত্রে যদি কোনো পার্টি আসে, হুম সাপোজ এখন কোনো পার্টি আছে রানিং, ভবিষ্যতে অন্য কোনো পার্টি আসবে, হুম এরকম কোন সিদ্ধান্ত বা এরকম কোন এগ্রিমেন্ট বা এরকম কোন কোন চিন্তাধারা আছে কি রাজনীতিতে বা কোথাও লেখা আছে যে আমার আগের যে রাজনীতি আছে, মানে যে রাজনীতি বর্তমানে আছে, হুম সে থেকে আমি বেটার করব? এরকম কোনো কিন্তু ইন্ডিয়াতে পলিসি নেই যে হুম। আমি তার থেকে বেটার করব। খালি বলছি আমি যে ভালো ঠিক করব, ঠিক ঠিক ঠিক। বলছি কিন্তু আমি ভালো করব। হুম যদি এগ্রিমেন্ট ভাবে, যদি আমার ব্যক্তিগত মত, হুম এগ্রিমেন্ট ভাবে লেখাপড়ির মাধ্যমে যদি কোনো রাজনীতিকে নিয়ে আসা যেত, হুম যে আপনাকে আমি ক্ষমতা এনে দেবো, জনগণ ক্ষমতা এনে দিবে গণতান্ত্রিক দেশে, লেখার মাধ্যমে থাকবে আপনার আসার পরে কি কি ফ্যাসিলিটি করবেন। উনি বলতো ইলেকট্রিক বিল আমি ফ্রি করে দেবো, গ্যাস ফ্রি করে দেবো, সবকিছু এগ্রিমেন্টের মাধ্যমে লিখতো। লেখার পরে যদি এরকম ফাইন থাকতো যে এই কমিটমেন্ট গুলো আপনি করছেন, তার জন্য জনগণ ভোট দিয়েছে। হুম হুম। যদি কোনো কারণবশত আপনি ক্ষমতা আসার পর এই কাজগুলো যদি না করেন, তাহলে কিন্তু আপনার ফাইন হবে। ভবিষ্যতে আপনি ভোটে দাঁড়াইতেও পারবেন না, উল্টা আপনাকে একটা পার্সেন্টেজ ফাইন দিতে হবে। এরকম কোনো ব্যাপার আছে? না, নেই। এরকম নেই। এরকম কোনো ব্যাপার আছে? নেই। কিন্তু যে পার্টি হোক, হুম যদি এরকম সিস্টেম থাকতো যে আমি রাজনীতি যাব, আমাকে আপনারা জিতান, আমি এই কমিটমেন্ট করছি, আমি কাগজে কলমে আপনাদের সাথে, জনগণের সাথে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, হুম হুম তাহলে মনে হয় এই যে বলে সবাই হুম এটা করব সেটা করব, এই করতেছি এই করতেছি, যে কোনো রাজনীতিক হোক, হুম। আমার মনে হয় এই আওয়াজগুলোই বন্ধ হয়ে যেত। ঠিক আর ঠিক লঙ্কায় যে যায় রাবণ সে হবে। ঠিক ঠিক। খুব ভালো আপনার উত্তর দিয়েছেন, মানে হ্যাঁ, শুনে লঙ্কায় যে আমার যাবে, সত্যি খুব খুব ভালো লাগলো আমি এই যে আপনি উত্তর। বললেন আমি রাজনীতি করি না, ঠিক। আমি রাজনীতির মধ্যে যাই না। যখন কোনো লোক রাজনীতি করবে না, হুম চাই আপনার যে কোনো পার্টি হোক, ইন্ডিয়ার পলিটিক্স এর পার্টি হোক, আমি এই কথাগুলো আবার বলতেছি আপনাকে, হুম যদি কেউ রাজনীতি করে, হুম ও যদি বলে আমি সমাজের হেল্প করতে চাই, হুম। তার জন্য রাজনীতি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তো আমি মন্দির মসজিদে হেল্প করার জন্য আমি ব্যবসা করে যদি 10 টাকা কামাই করি, তার থেকে তো 1 টাকা দিতে পারি, 10%, একদম দিতে পারেন। তাহলে হয়ে যায়। তার হয়ে জন্য আমি রাজনীতি করতে হবে কেন? যদি কেউ রাজনীতিতে যায়, আমি মনে করি ও নিজের স্বার্থ লুকিয়ে আছে। যদি কোনো চেয়ারপারসন হয়, চাই যে কোনো পার্টির, যদি ও রাজনীতি যাচ্ছে, তো তুমি রাজনীতি করো না, তোমার পদ কেন লাগে? ঠিক ঠিক পদ ঠিক। পদ থাকলে পদে থেকে তোমাকে রাজনীতি করতে হবে, পদে থেকে তোমাকে লোকের হেল্প করতে হবে, এরকম কোনো লেখা নেই তো। তুমি সমাজ সেবার কাজ করতে চাও, ঘরের মধ্যে থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প করতেই পারো, হুম হুম হুম। কোনো প্রয়োজন নেই তো রাজনীতি করার। ভালো মানসিকতার পরিচয় যদি তোমার মধ্যে থাকে, যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে তুমি লোকের হেল্প করতে পারো। এটা হচ্ছে আমার একদম পরিষ্কার কথা। শাস্তি দেওয়া হবে এরকম যদি কোনো সিচুয়েশন হইতো, আমার মনে হয় যত লোক যে কোনো পার্টিতে দাঁড়াচ্ছে না, এই যে আমি পদের জন্য চিল্লাচ্ছে না, হুম। একটা লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না, দাঁড়ানোর জন্য ক্যান্ডিডেট থাকবে না ইন্ডিয়াতে। আসলে এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করার কারণ আছে, কারণ আমি দেখছি এই কয়েক, মানে এই কয়েক 2-3 মাস ধরে না, সামনে যেহেতু ভোট ছিল, ভোট অলরেডি হুম। কমপ্লিট হয়ে গেল 29 তারিখে। তো হ্যাঁ, মানে কমেন্টে দু দলের মধ্যে, দু দলের যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে একটা তুমুল বাকযুদ্ধ চলছে, যে এ জিতলে এটা হবে, ও জিতলে ওটা ওই করবে, আলুর জন্য এরকম ভালো কোনো হবে ব্যাপার খারাপ নাই। হবে। আমি আমি আপনাকে বলি, এরকম কোনো ব্যাপার নাই। লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়। বিরাট বিরাট কথা এটা, মানে বিরাট দামি কথা। লঙ্কায় যেই যাবে, হুম যতগুলো ভারতবর্ষের রাজনীতিক আছে, যে কোনো পার্টি, আপনার যে কোনো পার্টি, একদম ছোট যদি একদম বলে নর্মাল পার্টি, ওই পার্টিও যদি লঙ্কায় যায় রাবণ হয়ে যাবে। কারণ ঠিক ঠিক। ইতিহাস সাক্ষী, লঙ্কায় যে গিয়েছে রাবণ হয়ে গেছে। হুম। আর মুখ দিয়ে বলতে তো কোনো পয়সা লাগে না, না? না না। কোনো পয়সা লাগে কি? কোনো পয়সা লাগে না। মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে সমস্ত নেতা, সমস্ত যে কোনো পার্টি খালি প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু হুম। প্রতিশ্রুতির পরে কে কতটা কাজ করছে? ঠিক। তাই যে কোনো পার্টি গত যে বছরগুলো গেছে, যারা আমাদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছে বা ভবিষ্যতেও যারা আসবে,
একটার পর একটা চেঞ্জ হতে আছে, আসবে হুম। সেভাবে যেভাবে আসবে। দেখেন না প্রতিশ্রুতি কথাটা, কারণ প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রতিশ্রুতি মুখে দিচ্ছে, এগ্রিমেন্ট করতেছে না, না কোনো কোনো পয়সা, এর জন্য কোনো পয়সা লাগে না। পয়সা লাগছে না, না আপনার যদি প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন তার জন্য কোনো শাস্তিও হচ্ছে না। শাস্তি হচ্ছে না, আপনার কোনো ফাইন হচ্ছে না। না। যদি এরকম লাগতো যে এগ্রিমেন্ট কোর্টে ক্যান্ডিডেট হলে যে কোনো পার্টি, যে আমি ইলেকট্রিক বিল ফ্রি করব, ঠিক আছে লেখো। আমি জলের ব্যবস্থা ফ্রি করব, লেখো। আমি রাস্তাঘাট এতটুকু করে দেবো, ঠিক আছে লেখো। আমি ট্যাক্স এতটা ফ্রি করব, লেখো। আমি সিগারেট এতটা কমাই দিব, লেখো। আমি দারুর ক্ষেত্রে এই ট্যাক্স করব, লেখো। আমি কৃষককে এই ভাতা দিব, লেখো। আমি বাদ্য ভাতা এই দিব, আমি এই দিব, হলো। টোটাল চার্ট বানানো হলো, 100 200 যতগুলো কমিটমেন্ট তুমি সাইন করো। তোমাকে জনগণ সবার এরকম সার্টিফিকেট, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনীতিকের দলের সমস্ত ক্যান্ডিডেট আসবে, দেখবে কোন ক্যান্ডিডেট বেশি প্রতিশ্রুতি দিয়েছে এগ্রিমেন্টের মাধ্যমে। তাকে সবাই জনগণ নিশ্চয় দেখতে পাবে, সবার তো লেখা থাকবে না স্যার, যে কোন কোন, তখন তাকে ভোট দিল, জিতালো, জিতানোর পরে যদি ওই কাজগুলো না হয়, তার জন্য শাস্তি হবে, এবং তার জন্য ওর টোটাল ড্যামেজ দিতে হবে। তার জন্য বিগত জীবনে ও ক্যান্ডিডেট হতে পারবে না, দাঁড়াতে পারবে না ওই রাজনৈতিক দল। তাহলে না আপনি দেখতেন প্রতিশ্রুতি কে কতটা দিচ্ছে, মাইকে বা কিসের মাধ্যমে, সেটা পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন প্রতিশ্রুতি দেওয়ার মানেটা কি, ঠিক বা ঠিক, কতজন প্রতিশ্রুতি আপনাকে দেয়, সেটাই খুঁজে পাওয়া যাবে না আর। খুঁজে পাওয়া যাবে না কেউকে। ঠিক। তো যাই হোক, অনেক রাজনৈতিক আলোচনা হলো। আপনি যে কথাগুলো বললেন, আমি আশা করবো যে আমাদের যারা দর্শক রয়েছে, যারা এই নিয়ে তুমুল একটা ঝামেলা করে কমেন্ট বক্সে, তারা জিনিসটা বুঝবে। তো যাই হোক, বোঝার ক্ষমতা দিক উপরওয়ালা, বোঝার ক্ষমতা দিক সকলকে, এটুকুই চাইবো। হুম। তো এসব ছেড়ে আজকে আরেকটা আলুর বিষয়ক আরেকটা আমার প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এবছর ভিন রাজ্যে রপ্তানির পরিস্থিতি কেমন হতে পারে, যেহেতু এবছর আমাদের রাজ্যে দাম কম। আমার হুম। আমার মনে হয় আলুর যা দাম আছে এবছর, হুম। 50-60 হাজার টাকা যে বন্ডের বাজার, ধরুন আমার মনে হয় যদি লস হয় আলুর ক্ষেত্রে, হুম। যদি বন্ডের ক্ষেত্রে স্টোরের কথা বলছি, হুম। যদি লস হয় 5-10 হাজার টাকা গাড়িতে লস হতে পারে ম্যাক্সিমাম। হুম। এর বেশি লস হবে না, কারণ যেসব দামে আলু ঢুকছে একদম লাস্ট এবং নিচু দামে আলু ঢুকেছে না, সেক্ষেত্রে লস এর চেয়ে আর নিচু দাম হতেই পারে নিচে না আর কি মানে। হতে পারে, হতেই পারে না বলতে গেলে। হুম। হ্যাঁ, তো সেক্ষেত্রে লস হলে 5-10 হাজার হবে, আর লাভ হলো 5-10 হাজার হবে, বা 1 টাকা 2 টাকা 3 টাকা খুব, এরকম লাভ হবে। হ্যাঁ, ধরুন খুব 40 হাজার ভালো, টাকা আলু খুব ঢুকছে, ভালো বছর 50 হাজার এটা আলু নয়, ঢুকছে, তাই তো? খুব ভালো বছর না, কারণ আলুটা 16 কোটি আছে। হুম। 16 কোটি আছে, গত বছর থেকে 1,17 লাখ প্যাকেট বেশি আছে। অনেক। তো অতএব অতএব আমার একটা নিজস্ব ব্যক্তিগত ধারণা, লাভ হলে 1 টাকা 50 পয়সা, 2 টাকা 3 টাকা 4 ঠিক। টাকা এগুলোর মধ্যে লাভ টাভ হইতে পারে, এর বেশি হবে না কিছু। আর লস হলে 1 টাকা লস হতে পারে, মানে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ কম দামে ঢুকছে বলে। লাভ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, 1 টাকা 2 টাকা আহামরি কিছু নয়, ধীরে ধীরে আলু বিক্রি করতে হবে। আর অন্য রাজ্যের ক্ষেত্রে যে আপনি বললেন, অন্য রাজ্যে যেমন আসাম, এই বছর আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কারণে না আসামের এক কম গেছে তুলনামূলক, হুম। যে জন্য ওইখানে ফ্রি হয়ে আছে, ওইখানটা একটু ফাঁকা হয়ে আছে। তো আমার মন বলতেছে আসাম ফাসাম এসব জায়গায় এইসব দামের কারণে ডিমান্ডটা বেশি হবে, দামটা কম থাকার কারণে ডিমান্ডটা বেশি হবে, গাড়িটা বেশি যাবে, যার ফলে খেয়ে নিবে আলুটা, হুম। 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 যাক, এটা অন্যান্য যদি রাজ্যে ঠিকঠাক যাবে। ভাবে একটা যায় বা লোড হয়ে বাইরের ভিন রাজ্যে যায় বা ভিন দেশেও যদি যেতে পারে, নেপালে যেমন বাংলাদেশ আলু পাঠায়, তো আমাদের এখান থেকে যাবে, যদি উত্তরবঙ্গ থেকে একদম কাছে হচ্ছে জিনিসটা, যাচ্ছে জায়গাটা, যাচ্ছে 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 এবার যাচ্ছে, কারণ বা আরো বাংলাদেশের যদি বৃষ্টির বেশি জন্য পরিমাণে যায়, তাহলে কি হবে, আমাদের এই যে অতিরিক্ত স্টকটা রয়েছে সেটা খুব এটা মানে শেষ ভালোভাবে হয়ে শেষ যাবে। হবে। হুম। হুম। ঠিক শেষ হবে, আর দামটা কম আছে তো খেয়ে নেবে, ঠিক ঠিক। কারণ সবজির তুলনায় আলুর দাম একদম কম, তো 10 টাকা। এবারে আলুর জন্য পজিটিভ বলতে গেলে আপনার মতে দামটা কম আছে, আর রপ্তানিটা ভালোভাবে হবে, তাই তো? আর রপ্তানিটা ভালোভাবে হবে, দামটা কম আছে। নেগেটিভ আর আলু বলতে, নেগেটিভ নেগেটিভ, বলতে হচ্ছে নেগেটিভ বলতে স্টকটা বেশি। স্টকটা বেশি, আর কিছু না। হ্যাঁ। কিন্তু সবজির যে দাম আছে, 1 কেজি ভেন্ডি 30 টাকা 40 টাকা যাচ্ছে, প্রচুর পটলের যে দাম, দাম আছে, প্রচুর দাম। হুম। যে দাম, সেই তুলনায় আলুর দামটা খুব কম আছে। হুম। আর আলুটার দাম যেহেতু কম আছে, আলুটা বেশি খেয়ে নিবে। আমার তো মনে হয় এবছর যদি সরকার কোল্ড স্টোরেজের যে ভাড়াটা আছে সেটাই যদি কিছুটা ভর্তুকি বা একটু মকুবের ব্যবস্থা করে, তার জন্য তাতে করে আমার মনে হয় ব্যবসায়ী এবং চাষি দুজনেরই বিরাট একটা উপকার হবে এবারে। বিশাল উপকার হবে, বিশাল উপকার হবে, বিশাল উপকার কারণ করবে যে দাম কৃষকের যা রয়েছে, যদি পরিস্থিতি। যদি কোল্ড স্টোরেজের ভাড়াটা কোনো মতে মানে মকুব হয়ে যায়, তাহলে কিন্তু কৃষকের পুরা খরচটা উঠবে অনেকটা। হ্যাঁ, পুরাটা না করুক, কমসে কম ধরুন যদি 50% যদি মুকুব করে, 30% যদি মুকুব করে, তা তো অনেকটা রেহাই পাবে কৃষক। খুব ভালো কারণ হবে। খুব হুম। ভালো হবে, ব্যবসায়ী বলুন কৃষক বলুন সকলেই আমাদের আমাদের উপকার হবে। হুম। কিন্তু হুম। করলে তো ভালো হয়। করলে তো, হ্যাঁ, ওটাই তো হচ্ছে করলে তো, কথা। করার জন্য তো বললো, যদি করে তবে আমাদের উপকার হবে, যে কোনো প্রকারে আমাদের আলু শিল্পের প্রতি গভর্নমেন্টকে হেল্প করা উচিত এই মুহূর্তে। হুম। এমন একটা সিচুয়েশন, কারণ আলু শিল্পটা না হলে
খুব নিমিষে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হুম 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 হুম। শেষ তো হয়েই গেছে অলরেডি, 75% অলরেডি আলু শিল্প থেকে মুখ ঘুরেছে, স্টোকার ঘুরে গেছে, মুখ ঘুরে নিয়েছে। আপনার ব্যবসায়ীদের হাতে টাকা নেই। তারপর বৃষ্টি বাদল এই বছর উত্তরবঙ্গে তো দেখতেই পারছেন, আলু যেসব দামে আলু ঢুকছে, কৃষকও সর্বসারা হয়ে গেল। একটু গভর্নমেন্ট যদি একটু কিছুটা যদি হেল্প করতে পারে আলু শিল্পের প্রতি, তাহলে আপাতত ধীরে ধীরে বাঁচার একটা রাস্তা পাবে। হুম হুম। আমাদের দক্ষিণবঙ্গের কৃষকদের অবস্থা খুব খারাপ, মানে ডাম্পে যারা আলু রেখেছে, আলু তো হ্যাঁ, এক তো দাগ হয়ে গেছে, সে আলু অনেক পচেও গেছে। আর ঘন ঘন এই যে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, ঘন ঘন বৃষ্টিতে তারা আলুটা খালিও করতে পারছে না, মানে এমন পরিস্থিতি, মাঠ থেকে আলু তাদেরকে মানে বিনা দামে আর কি দিতে হচ্ছে, এরকম পরিস্থিতি। হুম, হুম হুম। ঠিক এটা তো আছে, পরিশেষে যথাসম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে কৃষকদের উদ্বুদ্ধ এবং সাহস আ- জুগিয়ে যাওয়ার জন্য, মনোবল বাড়িয়ে দিয়েছেন অনেকটা, আমি আশা করছি। আপনাকেও আমার দাস পটেটো কোম্পানির থেকে অসংখ্য ধন্যবাদ। আমি সোহেল দাস। তার সাথে সাথে সমস্ত কৃষককে এবং সমস্ত ব্যবসায়ী বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো, আমি যেসব কথাগুলো বলেছি আপনার চ্যানেলের মাধ্যমে, সেটা আমার ব্যক্তিগত মত বলেছি। হুম। আমার কথার উপর বেসিস করে আপনারা থাকবেন না, আপনারা নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা করবেন। যাক, শেষবারের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ঠিক আছে।